আমাদের কি চেতনা ঠিক না থাকার কারণেই আমাদের এই তরুণদের বিপ্লব বা অভ্যুত্থান ব্যাহত হয়ে গেল? এখন যারা গণঅভ্যুত্থান করে নাই তাদের সঙ্গে ডক্টর ইউনূস পাগল হয়ে গেছে ওদের সঙ্গে ঐক্যমত্য করতে। আর আপনি ওদের সঙ্গে ঐক্যমত্য করবেন কেন? এরা তো এই গত 50 বছর দেশকে এই জায়গায় নিয়ে এসছে। আপনি কেন দুর্বৃত্ততা ক্ষমতা আনতে চান? আপনি নভেম্বর ডিসেম্বরের দিকে যখন কিছু সমাধান করতে পারবেন না এই ব্যাপারগুলো, এটা দেখবেন একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে। 3 জন আমরা পেয়েছি তরুণদের, 3 জনের কারোরই পারফরমেন্স ভালো না। তোমাদের দেশ চালাতে পারো না দেখছি তো আমরা। তোমার 3 জন ছিল, একজনের কারোর মতো ঠিক নেই। এনসিপি করা ঠিক হয়। হিস্ট্রি তো প্রমাণ করবে যে আমরা সঠিক কথা। এই সংবিধানে তো রয়েছে ওদের ফাঁসি হবে। আপনি আপনার একটি বই লিখেছেন চেতনার রাজনীতি, সেখানে আপনি বলেছেন রাজনীতি ক্ষমতার নয়, চেতনার প্রশ্ন। আমাদের কি চেতনা ঠিক না থাকার কারণেই আমাদের এই তরুণদের বিপ্লব বা অভ্যুত্থান ব্যাহত হয়ে গেল? সে তো কিছুটা একটু আগে তো আমি কিছুটা বলেছি। আসলে আমাদের এখানে ধরুন যেহেতু বুদ্ধিভিত্তিক যে আমাদের যে পরিসরটা এটা অত্যন্ত দুর্বল থাকার কারণে যেটা হয়েছে যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া কী করে হয়। ধরুন ফরাসি বিপ্লবে কী করে রাষ্ট্র গঠিত হয়েছিল, ন্যাশনাল অ্যাসেম্বলি কী বলেছিল, বা সেখানকার বড় বড় যেসব থিওরিটিশিয়ান ছিল যেমন সিএস, ধরুন ইমানুয়েল সিএস, তাদের বক্তব্য কী ছিল, তারা কেন গণপরিষদকে এত ইম্পর্টেন্ট তারা মনে করেন। এই তর্কগুলো তো আমাদের সমাজে নাই, হাজির নাই, ঠিক না? আমরা বিপ্লব শব্দটা ব্যবহার করি, এটা তো কোনো এটা অর্থ কী এর কিছু। দেখুন আমি কিন্তু বারবার বিপ্লব শব্দ খুব কম ব্যবহার করি, পোয়েট্রি ব্যবহার করেছি, এটা পোয়েটিক্যালি সবসময় বলি গণঅভ্যুত্থান। কেন বলছি বিপ্লব বলতে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব বলছি। তাহলে আমাদের এখনকার যে লড়াইটা এটা কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য ছিল না। এটা ছিল ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা, ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা, কেমন জনগণের জীবিকার অধিকার, এই অধিকার প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক রাইটস। এটা কায়েম করার জন্য আমরা এই গণঅভ্যুত্থানটা ঘটেছে। ফলে এটা সমাজতান্ত্রিক বিপ্লব নয় বলে এই শব্দটা আমরা অ্যাভয়েড করি। এখন এই গণঅভ্যুত্থানের এটা সার পদার্থটা কি? গণঅভ্যুত্থানের সার পদার্থ গাঠনিক ক্ষমতা, যে জনগণ গঠন করবার ক্ষমতাটা তার হাতে সে পেয়েছে। এবার সে নতুন করে নিজেকে গঠন করবে। সেই গঠন করবার প্রক্রিয়াটাকে আমরা বলি গঠনতান্ত্রিক কনস্টিটিউটিং প্রসেস। এর যে লক্ষ্যটা সেটা হচ্ছে গণপরিষদের নির্বাচন। মানে একটা ধরুন এই গণঅভ্যুত্থানের মধ্যে যে সরকারটা এলো তার প্রথম কাজ হলো একটা নতুন গণপরিষদের নির্বাচন করা, যেই গণপরিষদে একটা নতুন সংবিধানের খসড়া হাজির করা হবে। যত সংস্কারের কথা তারা বলতেছে এই সংস্কার প্রত্যেকটাই আলোচিত হবে ওই গণপরিষদে। এটা হবার কথা ছিল। সেই গণপরিষদ হবে, তারপরে সিদ্ধান্ত নেবার পরে এবং সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে এটা স্বভাবতই বৈধ হবে, কারণ জনগণেরই গণপরিষদ। এরপরে সে খসড়াটা যেটা করে আবার জনগণের কাছে ফেরত পাঠানো হয় রেফারেন্ডামের জন্য, যে জনগণ দেখবে যে তার যে অভিপ্রায়, তার যে ইচ্ছা, যে কারণে সে এত শহীদ হলো, এতগুলো প্রাণ বিসর্জন দিল, এটা মিলল কিনা, তার ইচ্ছার সঙ্গে যুক্ত কিনা ওটা। এবং যখনই এটা রেফারেন্ডামে পাশে আসবে এটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন হবে। সেই নতুন কনস্টিটিউশনের ভিত্তিতে নতুন সরকার নির্বাচিত হবে। এখন উল্টেটা হচ্ছে, এখন যারা গণঅভ্যুত্থান করে নাই তাদের সঙ্গে ডক্টর ইউনূস পাগল হয়ে গেছে ওদের সঙ্গে ঐক্যমত্য করতে। আর আপনি ওদের সঙ্গে ঐক্যমত্য করবেন কেন? এরা তো এই গত 50 বছর দেশকে এই জায়গায় নিয়ে এসছে। আপনি কেন দুর্বৃত্ততার ক্ষমতা আনতে চান? আপনি তো গণঅভ্যুত্থান তো হয়েছে এই জন্য, যেহেতু আমরা দুর্বৃত্ততা চাই না। তাহলে আমরা এখন কি করতে চাইতে পারতাম? আমরা ডেফিনেটলি এই উচিত ছিল এই সংবিধানকে বাতিল করে ফেলা, আমাদের যে প্রেসিডেন্ট আছে তাকে কি করা, তাকেও বাতিল করা, কারণ তিনি তো বৈধ নন গণঅভ্যুত্থানের পরে। তো এগুলো তিনি করেননি। না করার ফলে এর যে কুফলটা, এই কুফলটা ভয়াবহ হবে। এবং শুধু এই কুফলটা শুধু বাংলাদেশে পড়বে না, এমনকি এটা উপমহাদেশে, এমনকি ভারতে পড়বে। ফলে অবশ্যই আপনি আজকে হোক কালকে, এখন তারা অপেক্ষা করছে, আপনি নভেম্বর ডিসেম্বরের দিকে যখন কিছু সমাধান করতে পারবেন না এই ব্যাপারগুলো, এটা দেখবেন একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে সমাজের মধ্যে। এবং যে সরকার গঠন হলো সেখানে যে আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল তাদের মধ্য থেকেও বেশ কয়েকজন গিয়েছে, আবার দেখেছেন যে নাহিদ ইসলাম সেখান থেকে আবার চলে এসেছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, তাদের যাওয়া এবং ফিরে আসাটা? না, তাদের যাওয়াটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি নাই, আমি হচ্ছে সেটা সঠিকই ছিল। কিন্তু আমি যেটা মনে করি যখন তারা গেছেন তাদের যেখানে বিরাট সমস্যা দেখেছি আমি, সেটা তারা মন্ত্রণালয়কে, রাষ্ট্রের একটা মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন একটা তরুণ ছেলে রাজনীতি করে কেন? একটা সেই জন্য সমাজের জন্য কিছু করতে পারে ক্ষমতা নিয়ে, এবং মন্ত্রণালয়টার বিপুল ক্ষমতা, এই ক্ষমতাকে ব্যবহার করেন জনগণের জন্য। তাহলে 3 জন আমরা পেয়েছি তরুণদের, 3 জনের কারোরই পারফরমেন্স ভালো না, নাহিদের পারফরমেন্সটা ভালো না। এবং নাহিদকে আমি বলেছি ব্যক্তিগত, আশা করি যে আমি পাবলিকলি বলছি সে রাগ করবে না, কিন্তু আমি বারবারই তাকে বলেছি যে মন্ত্রণালয় থেকে তোমার চলে আসাটা এনসিপি করার জন্য একটা ভুল সিদ্ধান্ত।
এটা দরকার ছিল না, এবং তাদের এই মুহূর্তে একটা রাজনৈতিক দল করার জন্য পাগল হয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। কারণ রাজনৈতিক দল করার মানেটা হচ্ছে তার একটা ছোট বিএনপি হতেছে, আছে তো অলরেডি অনেক। তো এখানে বাংলাদেশের সমস্যা তো নির্বাচন না, বাংলাদেশের সমস্যাটা রাষ্ট্র গঠন। তো তুমি রাষ্ট্র গঠনই করতে হবে, বাদ দিয়ে তুমি নির্বাচন ঢুকছো কি জন্য? আর নির্বাচন তুমি যখন ঢুকছো তার মানে নিশ্চয়ই এই জনগণ তো বলবে আজকেও কালকে যে তুমি সালাম থেকে টাকা নিচ্ছ, তোমরা বসুন্ধরা থেকে টাকা নিচ্ছ। এটা তো আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু জনগণ তো এটা বলবে। তুমি এখান থেকে মুক্ত হবে কি করে? তাহলে তুমি এই যে 2 কোটি 3 কোটি টাকা তুমি পাবি কোথা থেকে? কে দেবে তোমার? তুমি তো কি বলে শিক্ষাও শেষ করো নাই, ঠিক আছে? একদমই তোমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, তুমি কিছু করো নাই। তারপর তুমি তাহলে টাকা নিয়ে তোমাদেরকে বসাবো আমরা আবার দেশ চালাতে? তুমি তো তোমাদের দেশ চালাতে পারো না, দেখছি তো আমরা। তোমার 3 জন ছেলে, একজনের কারোর মতো না, ঠিক নেই। তাহলে এটা তো আমি সেই মধ্যে, আপনি যে রাষ্ট্রকে একটা তামাশা বলে মনে করেন, এটা তো হবে না। এটা তো ভয়ানকভাবে সে আবার পাল্টা আঘাত করবে। কারণ রাষ্ট্র বলতে জনগণের ইচ্ছা অভিপ্রায়, জনগণ যখন রাস্তায় নামবে তখন তো তাকে আমি নিয়ন্ত্রণ করবেন কী করে? কারণ জনগণকে তো আপনি কিছু ডেলিভার করতে হবে। এখন আপনি এখান থেকে একটা নিরাপদ এক্সিট নিতে চান বলে আপনি এই যে লুটেরাদের সঙ্গে আপনি আঘাত করছেন। এই যে আন্দোলনের স্টেক হোল্ডারদের যে পদক্ষেপগুলোকে আপনি ভুল বলছেন, এটার প্রায়শ্চিত্ত কিভাবে হবে বলে মনে করেন? আমি তো জানি না, এটা তো ইতিহাস ঠিক করবে। কিন্তু আমাদের চিন্তা বা ভবিষ্যতের নির্দেশনা কি বলে? আমাদের ভবিষ্যতের নির্দেশনা বলে যে এনসিপি, প্রথমত আমি এইভাবে বলি যে এনসিপি করা ঠিক হয়নি, কিন্তু আমি ওদেরকে সব সমর্থন করি তরুণদের। এটা ওদের দোষ না পুরোটা। কারণ আপনি এখানকার যে তত্ত্বগত দিক, তত্ত্বের দিক, বিশ্লেষণের দিকটা যে গুরুত্ব, এটা তরুণরা বুঝতে পারছে না। তারা মনে করে তারা আবেগের দ্বারা, তারা যেহেতু জেনজি, ফলে আমাদের মতো পুরনো লোকদের কথা না শুনলে ওদের চলবে, ফলে আমাদের বিরুদ্ধে হয়তো তারা ক্যাম্পেইন করে। তো না শুনলে করুক, আমি তো দেখছি, আমরা তো বসে আছি, আমরা কিছু করতে পারবো না। কিন্তু হিস্ট্রি তো প্রমাণ করবে যে আমরা সঠিক কথা বলেছি। তুমি তো সত্যকে তো তুমি এড়াবার কোনো সুযোগ নাই, এতে এড়াবার কোনো সুযোগ নেই। সাপে যখন কামড় দিয়েছে তার তো বিষ আসবে আজকেও কাল। কারণ তোমার তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতার বিষ তো ছবল মেরেছে তোমার গণঅভ্যুত্থানে, এর বিষ তো প্রকাশিত হবেই আজকেও কালকে। সেটা তারা কি করে মোকাবেলা করে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি বরং ওদের জন্য চিন্তিত, কারণ ওদেরকে রক্ষা করাটা আমার কর্তব্য। আমি তো চাই না যে তারা এখান থেকে তাদেরকে একটা এই জবাবদিহিটা ভিন্নভাবে হোক। কারণ তারা যেটা করেছে তারা তো রাষ্ট্রদ্রোহী, তারা অপরাধ করেছে। শেখ হাসিনার সংবিধানকে তারা ফেলে দিতে চেষ্টা করেছে, কিন্তু ওটাকে রেখে দিয়েছে। তো ওই সংবিধানেই তো ওদের রাষ্ট্রদ্রোহিতা, এই সংবিধানেই তো রয়েছে ওদের ফাঁসি হবে। শেখ হাসিনার নতুন আইন করিয়েছেন না, তা আপনি এটা তো রেখে দিয়েছেন। আপনি তাই যখন দেখে দিয়েছেন, আমি যে কোনো মুহূর্তে ক্ষমতা বদল হতে পারে, কাল এটা কু হতে পারে, ঠিক না? ইন্ডিয়াটা কু করতে পারে, মার্কিন যদি একটা কু করে সবগুলোকে পরিষ্কার করে বিপ্লবীদের জন্য সেটা আত্মঘাতী হতে পারে, কিন্তু এর থেকে তো মুক্তির উপায়ও খুঁজতে হবে। মুক্তির উপায় তো আছে, মুক্তি খুব সিম্পল, তারা তো করছে না কেন? মুক্তির উপায় সিম্পল, এই সংবিধানকে ফেলে দেওয়া এবং নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা, সহজ। এদের কেন ঢুকছে না? তার মানে হচ্ছে নিঃসন্দেহে আন্তর্জাতিক শক্তি এই সরকারের উপর ভর করেছে, তাদের ভিন্ন একটা পরিকল্পনা আছে। আন্তর্জাতিক শক্তি পেছনে আছে, তার সঙ্গে সেনাবাহিনী আছে বলেই এই অবৈধ সরকারটা টিকে আছে। আর তো কোনো যুক্তি নেই, আর টিকে তার কি যুক্তি? এতে কোনো বৈধ বৃত্তি নেই। এরকম কোনো সরকার তো নাই, শেখ হাসিনার সংবিধানে লেখা নাই যে এরকম একটা কি উপদেষ্টা সরকার বানাতে পারবেন, নাই তো।